পানি নিতে গিয়েও ইসরায়েলি হামলায় যাচ্ছে গাজাবাসীর প্রাণ। মাছ ধরার উপর নিষেধাজ্ঞায় অনিশ্চয়তায় উপত্যকার জেলেরা। ইসরায়েলের সাথে 12 দিনের সংঘাতে হামলার শিকার ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। রাষ্ট্র ক্ষমতার কাঠামো ধ্বংসই ছিল হামলার উদ্দেশ্য। দিকে গাজার সমুদ্র উপকূলে বসবাসরত জেলেদের উপর মাছ ধরার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। সমুদ্রে মাছ ধরতে না পারলে কিভাবে পার হবে দিন, পরিবারই বা চলবে কিভাবে, এমন নানা শঙ্কায় দিশেহারা উপত্যকার জেলেরা। গাজায় চলমান যুদ্ধ পাল্টে দিয়েছে সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের জীবনযাপন। ইসরায়েলি হামলায় স্বজন তো বটেই, কাজ হারিয়ে দিশেহারা বহু মানুষ। এসবের মাঝেও সমুদ্রে মাছ ধরে যারা বেঁচে থাকার চেষ্টায়, তাদের উপরও নিষেধাজ্ঞার খড়গ বসাচ্ছে ইসরায়েল। আগে উপকূলের 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে মাছ ধরতে পারতেন জেলেরা, তবে বর্তমানে গাজার জেলেদের মাছ ধরার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। এতে জেলেদের জীবন কাটছে ভয় ও আতঙ্কে। বিকল্প কোনো কাজ করে জীবিকা নির্বাহ করবেন সে উপায়ও নেই। তাই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই প্রাণের ঝুঁকি নিয়েই মাছ ধরার নৌকায় জেলেরা ছুটে যাচ্ছেন সমুদ্রে। মাছ ধরে বিক্রি করে যা পাই তা দিয়েই আমাদের জীবন চলে। এখন যদি এটাও না করতে পারি, তাহলে পরিবারকে খাওয়াবো কিভাবে, দিন চলবে? গাজায় প্রয়োজনীয় খাদ্যের তেমন সরবরাহ না থাকায় অনেক মানুষই নির্ভর করে জেলেদের ধরা মাছের উপর। নতুন করে জারি করা নিষেধাজ্ঞায় গাজায় খাদ্য সংকট আরও তীব্র হবে বলছেন স্থানীয় জেলেরা। শুধু জেলে নয়, সাঁতারু ও ডুবুরিদেরও উপকূলে যাওয়া থেকে বিরত থাকতে বলছে জানবাদী সেনারা। গাজায় এখন খাবারের তীব্র সংকট। সমুদ্র থেকে ধরা মাছ খেয়ে অনেকেই ক্ষুধা মেটাচ্ছে, কিন্তু তারা যদি মাছ ধরার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেয়, তাহলে টিকে থাকা কঠিন হবে। 1.5 বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় ধ্বংস হয়েছে বহু প্রতিষ্ঠান, কাজ হারিয়ে বেকার অসংখ্য মানুষ। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য মতে উপত্যকায় বেকারত্বের হার 45 থেকে 50%। ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি পেস ক্লাসিফিকেশন IPC বলছে, সেপ্টেম্বরের শেষ নাগাদ গাজার 21 লাখ মানুষ চরম খাদ্য সংকটের সম্মুখীন হবে। এর মধ্যে প্রায় 5 লাখ মানুষ ভুগবেন দুর্ভিক্ষের করাল থাবায়। রাখি জেসমিন, চ্যানেল 24। ইসরায়েল ও ইরানের 12 দিনের সংঘাত চলাকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে হত্যার নীল নকশা আঁকে জায়নবাদীরা। নিরাপত্তা বৈঠকে তাকে উদ্দেশ্য করে চালানো হয় 6 দফা ক্ষেপণাস্ত্র হামলা। এতে কিছুটা আহত হলেও শেষ মুহূর্তে প্রাণে বেঁচে যান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা জানান পেজেশকিয়ান। জুনের 15 তারিখ ইরান ইসরায়েলের 12 দিনের সংঘাত তখন তুঙ্গে। রোজই তেহরান ও তেল আবিব কাঁপছে বোমার শব্দে। এদিন তেহরানের পশ্চিমাঞ্চলের একটি সরকারি ভবনের নিচতলায় চলছিল সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠক। এতে উপস্থিত ছিলেন ইরানের 3টি প্রধান শাখার শীর্ষ নেতারা, ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। ঠিক সেই সময় আচমকা 6টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে ভবনের প্রধান প্রবেশ পথ ও বের হওয়ার রাস্তায়। উদ্দেশ্য ছিল পালানোর পথ রুদ্ধ করা এবং ভেতরের বাতাস চলাচল বন্ধ করে দেয়া। মুহূর্তে তছনছ হয়ে যায় সব। বিস্ফোরণে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ ব্যবস্থাও। তবে হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, আগে থেকেই গোপন ব্যবস্থা নেওয়া ছিল। একটি গোপন জরুরি সুড়ঙ্গ দিয়ে বের হয়ে যান রাষ্ট্রপতি ও অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। পেজেশকিয়ানের পায়ে হালকা আঘাত লাগে, তবে তিনি নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। ঘটনার পরপরই ইরানের এক সিনিয়র কর্মকর্তা আল জাজিরাকে জানান, এই হামলার লক্ষ্য ছিল রাষ্ট্র ক্ষমতার পুরো কাঠামো একসাথে ধ্বংস করা। এই হামলা নিয়ে ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশ করা হয়েছে নতুন তথ্য। বলা হচ্ছে, আগে থেকে তথ্য ফাঁস না হলে এত নিখুঁত হামলা সম্ভব হতো না। ফলে গভীরভাবে সন্দেহ করা হচ্ছে হামলার পেছনে ছিল ইসরায়েলি গোয়েন্দা নেটওয়ার্কের গুপ্তচর। এ বিষয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিজেই মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের এক সংবাদ মাধ্যমে। সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েলই তাকে হত্যা করার ছক কষে দীর্ঘদিন ধরে।
آغازگر جنگ نبودیم. তারা আমাকে হত্যার চেষ্টা করেছিল, তবে ব্যর্থ হয়েছে। এটা আমেরিকার কাজ নয়, এটা করেছে ইসরায়েল। আমি যখন বৈঠকে ছিলাম, ওরা ঠিক সেই জায়গাটাই নিশানা করে বোমা ফেলেছে। ইরান ও ইসরায়েলের 12 দিনের যুদ্ধ শুরু হয় জুনের 13 তারিখে, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখে দুপক্ষই। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ইংলিশ চ্যানেল দিয়ে সমুদ্র পথে প্রতি বছরই বহু অভিবাসন প্রত্যাশী প্রবেশ করছে ইউরোপে, যাদের অন্যতম গন্তব্য হয়ে উঠছে ফ্রান্স ও যুক্তরাজ্য। অবৈধভাবে ইউরোপে প্রবেশের এই দৌরাত্ম্য ঠেকাতে নানা পদক্ষেপ নিচ্ছে দুই দেশের সরকার। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে ফ্রান্স থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। আমরা যাচ্ছি তার কাছে। আহসান, আমরা যেটা বুঝতে পারছি যে সমুদ্র পথে যে অভিবাসন প্রত্যাশীদের যে ঢল, এটি থামাতে ফ্রান্স সরকার কি ধরনের পদক্ষেপ নিচ্ছে, আর এই ফ্রান্স সরকারের পদক্ষেপের ফলে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের উপর কোনো প্রভাব পড়বে কিনা, এই বিষয়গুলো জানাবেন। গত বৃহস্পতিবারে 3 দিনের সফরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রন। তিনি সেখানে গিয়ে সাংবাদিক সম্মেলনে বলেছেন যে আমরা আজকে একটা চুক্তি করলাম, যে চুক্তি 1 to 1। ইংলিশ চ্যানেল দিয়ে যত অবৈধ অভিবাসী ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবেন, তাদেরকে আবার ওখান থেকে দেওয়া হবে এবং ফ্রান্স সরকার তাদেরকে গ্রহণ করবে। যারা ফ্রান্সে বসবাস করছে এবং বৈধ কাগজ নিয়ে, তাদের কেউ যদি যুক্তরাজ্যে বসবাস করেন পাসপোর্টধারী, তাদের আত্মীয় স্বজন যদি থাকেন, এটা প্রমাণ করতে পারেন, তাদেরকে ফ্রান্স থেকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হবে। এইরকম করে একটা চুক্তি বিনিময় চুক্তি হয়েছে। এখানে 50 জন তারা অবৈধ ফ্রান্সে পাঠালে 50 জনকে আবার হলো ফ্রান্স সরকার যুক্তরাষ্ট্রে পাঠাবে, এটা একটা চুক্তি করেছেন। এর পাশাপাশি সেখানে ছিলেন হলো ইংল্যান্ডের প্রধানমন্ত্রী স্টারমার। তিনি বলেছেন যে আমরা সমুদ্র পথে কোনো পাচারকারী আর কোনো অবৈধ অভিবাসীদেরকে যাতে পাঠাতে না পারে, তার একটা কঠোর বার্তা দিব। সেটি হলো আমরা নিরাপত্তা বাহিনীকে, ফ্রান্স এবং যৌথভাবে হলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী, তারা কঠোরভাবে এই অবৈধ অভিবাসীদেরকে পাচার রোধটা করবে। সেই ক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন 300 মিটার সমুদ্রের 300 মিটারের মধ্যে যদি কোনো অবৈধ অভিবাসী এবং পাচারকারীকে পাওয়া যায়, তাদেরকে তারা উদ্ধার না করে উইপনের মাধ্যমে তাদেরকে সতর্ক করবেন, পাশাপাশি ঢেউ দিয়ে তাদের উড়িয়ে দেওয়া হবে। এও বলা হয়েছে যদি এর পরও যদি তারা না করে, তাদেরকে তাদের যে বোটগুলো ছোট ছোট এই বন্দরগুলোতে প্রবেশ করে, সেই বোটগুলোকে ফুটো করে দেওয়া হবে যাতে তারা চলাচল করতে না পারে। এইরকম একটা হুঁশিয়ারি দিয়েছেন হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। পাশাপাশি ইমানুয়েল মাক্রনও বলেছেন আমরা একটা বড় বাজেট রাখতে যাচ্ছি এই বর্ডার গুলোতে, সমুদ্রের যে বর্ডার গুলো আছে আমাদের, এইগুলোতে কঠোর আমরা নজরদারি করব। যে 23 কিলোমিটার ইংলিশ চ্যানেল রয়েছে, সেখানে আমাদের নজরদারিটা আরো বাড়িয়ে দেবো। কোনোভাবেই আমরা অবৈধ অভিবাসীদেরকে আমাদের সীমান্তে প্রবেশ করতে দিব না। আর এর পাশে এইটার ফলে যেটা হয়েছে, আপনি বললেন যে বাংলাদেশিদের এটা প্রভাবটা কেমন করছে। আপনাকে একটা ছোট্ট আমি একটা পরিসংখ্যান বলি। গত বছরে এই ইংলিশ চ্যানেল দিয়ে বাংলাদেশিরা ইংল্যান্ডে প্রবেশ করেছে যে তালিকায় সর্বপ্রথম রয়েছে বাংলাদেশিরা। তার মানে প্রভাবটা বাংলাদেশিদের উপরই সবচেয়ে প্রথমেই পড়বে, কারণ এই সংখ্যার সবচেয়ে বেশি হলো বাংলাদেশিদের। আহসান হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফ্রান্সে সমুদ্র পথে অভিবাসন প্রত্যাশীদের ঢল সামাল দিতে ফ্রান্স সরকারের পদক্ষেপের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান হাবিব। এবার যাচ্ছে আমরা পরবর্তী প্রসঙ্গে। ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে একথা জানান ট্রাম্প। তবে ঠিক কয়টি ইউনিট পেতে যাচ্ছে ইউক্রেন তাই স্পষ্টভাবে জানায়নি ওয়াশিংটন। এবারে সামরিক সহায়তাটি বিনামূল্যে দেওয়া হচ্ছে না, এর ব্যয়ভার বহন করবে ইউরোপীয় ইউনিয়ন, জানিয়েছেন ট্রাম্প। এর আগে 2022 সালেও ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রদানের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, যা সরবরাহ করা হয় 2023 সালে। এদিকে আগামী 50 দিনের মধ্যে ইউক্রেনের সাথে যুদ্ধবিরতি চুক্তি না করলে রাশিয়ার উপর কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওভাল অফিসে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সাথে বৈঠকে কথা জানান ট্রাম্প। তিনি আরও বলেন, ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর তিনি অসন্তুষ্ট, সেই সাথে ইউক্রেনে বিপুল অর্থের অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতিও দেন ট্রাম্প।
রাশিয়ার রপ্তানি পণ্যের উপর 100% পর্যন্ত শুল্ক আরোপ হতে পারে এমন বার্তা দিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। পাশাপাশি যেসব দেশ মস্কোর রপ্তানিকৃত পণ্য কিনবে তারাও পড়তে পারে নিষেধাজ্ঞার খড়গে। ভারতের বিহার রাজ্যের 8 কোটি ভোটারদের দেয়া হয়েছে নাগরিকত্ব প্রমাণের নির্দেশ। ভারতের নির্বাচন কমিশনের এই নতুন উদ্যোগ এখন শুধু বিহার নয়, দেশটির ভোটারদের আতঙ্কিত করে তুলেছে। ভোট দিতে চাইলে আগে প্রমাণ দিতে হবে নাগরিকত্বের। ভারতের 8 কোটির বেশি মানুষকে এমন নির্দেশ দেওয়া হয়েছে। যারা নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হবে তাদের চিহ্নিত করা হবে সন্দেহভাজন বিদেশি নাগরিক হিসেবে। হতে পারে জেল কিংবা দেশ থেকে বহিষ্কারও। ভারতের নির্বাচন কমিশনের এমন নির্দেশনার পর হচ্ছে তীব্র বিতর্ক। প্রশ্ন উঠেছে, তবে কি অস্ত যাচ্ছে ভারতের গণতন্ত্রের সূর্য? বিহার ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য এবং দারিদ্র্যের দিক থেকে সবচেয়ে পিছিয়ে। রাজ্যটির 1/3 বাসিন্দা রয়েছে দারিদ্র্যসীমার নিচে, ফলে অধিকাংশই জন্ম সনদ, শিক্ষা সনদ বা পাসপোর্টের মতো নথি দেখাতে অক্ষম। এমনকি দেশটিতে জন্ম নিবন্ধনই হয়নি 1/4। অথচ এই রাজ্যের প্রতিটি মানুষের কাছে চাওয়া হয়েছে 11টি বিশেষ ডকুমেন্ট, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। বিশ্লেষকরা বলছে, ভোটার তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকিতে আছেন নথিপত্রহীন এই বিশাল জনগোষ্ঠী। আমি হলফ করে বলতে পারি যে 11 ধরনের কাগজ চাওয়া হয়েছে। কোনো অবস্থাতেই বিহারের অর্ধেক মানুষের কাছে তার একটি কাগজও নেই। বেশিরভাগ মানুষই এই কাগজ দেখাতে পারবে না। ইতিহাসে প্রথমবার এমন পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে ভোটার সংখ্যা কমে যায়। ভারত মাতা কি। এই উদ্যোগের পেছনে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের রাজনৈতিক উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন অনেকেই। বর্তমানে বিহারে মুসলমানদের সংখ্যা প্রায় 1,76,00,000। এই জনগোষ্ঠীর একটি বড় অংশ ঐতিহাসিকভাবে কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল আরজেডির ভোটার। বিশেষজ্ঞরা বলছেন, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া মানে বিজেপির জন্য রাজনৈতিক সুবিধা নিশ্চিত করা। বিরোধীরা বলছে, এটি মূলত দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীকে ভোট থেকে বঞ্চিত করার পরিকল্পিত পদক্ষেপ। বিহারের দারিদ্রদের ভোট কেড়ে নিতে নতুন এই নিয়ম চালু করেছে বিজেপি। এর আগে মহারাষ্ট্রেও এক পাতানো নির্বাচন দেখেছি আমরা। সেবারের ভোট চুরি ধরা পড়ায় নতুন চুরির মডেল নিয়ে এসেছে তারা। নির্বাচন কমিশন বলছে, 2003 সালের আগের ভোটারদের শুধু পুনঃরেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু 2003 সালের পরে যাদের নাম উঠেছে তাদের জমা দিতে হবে জন্মস্থান, জন্ম তারিখ এবং বাবা মার ডকুমেন্ট। সরকারি হিসাবে এর আওতায় পড়বেন 3 কোটি ভোটার। তবে স্বাধীন গবেষণায় উঠে এসেছে, এই সিদ্ধান্তে ঝুঁকিতে আছেন 4,70,00,000 ভোটার। এই অবস্থাকে নির্বাচনী গণপরীক্ষা আখ্যা দিয়ে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস ও আরজেডি যৌথভাবে বিহারে হরতালের ডাক দিয়েছে। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ভারতের সুপ্রিম কোর্টে রিট করেছে বিভিন্ন এনজিও ও রাজনৈতিক দল। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে একটি আবাসিক ভবনে আগুন লেগে অন্তত 9 জন নিহত হয়েছেন, আহত অন্তত 30 জন। আহতদের মধ্যে আছেন 5 জন দমকল কর্মী। রোববার রাতে দুর্ঘটনার সময় জানালার বাইরে হাত বাড়িয়ে সাহায্যের আকুতি জানাচ্ছিলেন ভবনের বাসিন্দারা। আগুন লাগার সময় সেখানে অবস্থান করছিলেন অন্তত 70 জন। ঘটনাস্থলে পৌঁছে বেশিরভাগ মানুষকে বাইরে বের করেন দমকল কর্মীরা। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দগ্ধদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে ঠিক কী কারণে আগুন লাগলো তা জানা যায়নি। সিরিয়ায় দ্রুজ অধ্যুষিত সুয়েদা শহরে সাম্প্রদায়িক দাঙ্গায় 37 জন নিহত হয়েছেন, আহত অন্তত 100 জন। দ্রুজ বেদুইন গোষ্ঠী ও স্থানীয় যোদ্ধাদের মধ্যে রক্তক্ষয়ী লড়াইয়ে এ হতাহতের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে সরকারি বাহিনীর সদস্যদের। গত বছরের ডিসেম্বরে আসাদ সরকারের পতন হওয়ার পর থেকে সিরিয়ায় বেড়েছে সাম্প্রদায়িক দাঙ্গা। এর আগে এপ্রিল ও মে মাসে দ্রুজ সম্প্রদায়ের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অনেক মানুষ নিহত হন। বর্তমানে দেশটিতে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে হায়াত তাহরির আল শামের নেতৃত্বে ইসলামপন্থী বিদ্রোহীরা। এই গোষ্ঠীর হাতেই পতন হয় আসাদ সরকারের। এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। আর এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।